আসসালামু আলাইকুম সবাইকে। তো বুবা মেয়ের ভালোবাসা গল্পের 7 নাম্বার পার্ট। তো গতকালকে অসুস্থতার জন্য ভিডিও দিতে না পারায় আজকে একবারে শেষ পার্ট সহ 2টি পার্ট একবারেই আপলোড করব। তো প্রথম পার্টটি এখানেই পাবেন, আর দ্বিতীয় পার্টটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্স খুঁজলেই পেয়ে যাবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে সবাই দেখে আসুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পৃথিবীতে প্রতিনিয়ত কত অদ্ভুত কিছুই না হয়, আর আজকে আমি নিজেও অদ্ভুত এক জিনিস করলাম। সেটা হচ্ছে বাসর ঘরে বউয়ের আগে এসে বসে আছি। যদিও চাইনি এমনটা করতে, কিন্তু কিছু করার নেই। ক্ষত জায়গায় একটু ব্যথা অনুভব করছি, উঠতে বসতে সমস্যা হবে, তাই বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। পরি এসেই তো চেঁচামেচি শুরু করে দিল। আমি বললাম, চেঁচাচ্ছ কেন? পরি বলল, উঠো। আমি বললাম, কেন? পরি বলল, বাহিরে যাও। আমি বললাম, কেন? পরি বলল, যেতে বলছি যাও, বাহিরে গিয়ে 1 মিনিট পর দরজায় নক করবে। আমি বললাম, মানে কি? পরি বলল, যা বলছি তাই করো। কি আর করার, যেতে তো হবেই, লক্ষ্মী বউ বলেছে। কষ্ট করে বিছানা থেকে বাহিরে আসলাম। পরি ভিতর থেকে দরজা লক করে ফেললো। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে একবার উঠোনের দিকে তাকালাম, আবারও ভেবাচেকে খেলাম। এবার একজন নয়, 4-5 জন। সবার পরনে ব্ল্যাক ড্রেস, সবকিছুই ব্ল্যাক। মাথায় এবং মুখে বিভিন্ন আকৃতির মুখোশ বিদ্যমান। সবাই উঠোনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ইশারা করলো তাদের কাছে যেতে, কিন্তু আমি ভয় পেলাম না। অপেক্ষা করছি 1 মিনিট কখন হবে। আজকে 1 মিনিটও যেন 1 ঘন্টা লাগবে। আমার মনে হচ্ছে এই বুঝি কেউ পিছন থেকে আমার শরীর বরাবর গুলি করবে। তা হলো না। আমি যতবার তাকাচ্ছি ততবার তারা আমাকে কাছে যেতে ইশারা করছে। আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না কি করব। তবে না যাওয়াটা শ্রেয়। নিশ্চয়ই তারা শুভ্রার লোক। না, আজকে রাতের মাঝে ঠিক করতে হবে কোথায় আশ্রয় খুঁজবো। অবশেষে 1 মিনিট পূর্ণ হলো। আমি একটু জোরে জোরে দরজায় কড়া নাড়তে লাগলাম। পরি দরজা খুলে দিল। আমি কোনো রকম প্রাণটা নিয়ে ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে ফেললাম। পরি বলল, কি হলো, এভাবে ভিতরে আসলে কেন? আমি বললাম, না কিছু না। পরি এবার বড় ঘুমটা টেনে আমার পায়ে সালাম করলো। এতক্ষণে মনে পড়লো আজকে আমার বাসর রাত। বাসর রাত তো দেখে বুঝার উপায় নেই এটা বাসর ঘর নাকি নর্মাল ঘর। নেই সাজসজ্জা, ফুলের অস্তিত্ব তো দূরে থাক। ও শিট, মনেই নেই কেউ একজন পায়ে সালাম করেছে, তাকে উঠাতে হবে। পরি বলল, এতক্ষণ লাগলো? আমি বললাম, মনে ছিল না। পরি বলল, আমাদের যে বিয়ে হয়েছে এটা মনে আছে? আমি বললাম, হালকা। পরি বলল, একদম কিন্তু দিব। আমি বললাম, আচ্ছা বিছানায় চলো, আমি কুলে নিতে পারবো না, আমি অসুস্থ। পরি বলল, আমি সেটা জানি পাগল। আমি বললাম, আগামীকালের ভিতর এই শহর ছাড়তে হবে। পরি বলল, হুম। আমি বললাম, কিন্তু পরি কোথায় যাব ঠিক করেছ? পরি বলল, রাঙামাটি। আমি বললাম, সেখানে কি নিরাপদ আশ্রয় পাবো? পরি বলল, হুম। সেখানে আমার একজন পরিচিত আছে, যেখানে অনায়াসে কয়েকটা বছর গা ঢাকা দিয়ে থাকলেও কেউ বুঝবে না। আমি বললাম, আব্বু আম্মুকে কিভাবে বুঝাবো? পরি বলল, তাদেরকে আমি বুঝাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাদেরকে বলবো আমরা ঢাকায় যাচ্ছি, আর ফোনে তো কথা হবেই। আমি বললাম, হুম, সরি। পরি বলল, কিসের জন্য? আমি বললাম, এরকম একটা বাসর রাত রচিত করার জন্য। পরি বলল, দূর, আমার কাছে এটাই বেস্ট। আমি বললাম, তোমার সব প্রিয় জিনিসগুলোই অদ্ভুত, কিভাবে আমাকে বিয়ে করলে ভেবেও কুল পায় না। পরি বলল, তোমাকে অপছন্দ করব এমন কোনো একটা দিক বলো। আমি বললাম, অনেকগুলোই তো আছে। পরি বলল, কয়েকটা বলো। আমি বললাম, সব থেকে বেশি উল্লেখযোগ্য কারণ সেটা হলো আমি দেখতে এত স্মার্ট না, চেহারার গঠন ততটা মিল নেই। পরি বলল, এটা সবটা তোমার ভ্রান্ত ধারণা মিস্টার, তুমি অনেক স্মার্ট, তোমার চেহারার একটা অদ্ভুত মিল আছে, তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই ঠিকঠাক আছে, অযথা মিথ্যা বানোয়াট কথা বলো না তো। আমি বললাম, সত্যি তো? পরি বলল, আমার কচু সত্যি। এখন আমাকে ডান দিক থেকে জড়িয়ে রাখো, ভুলেও অন্য কাত হবে না, তাহলে ব্যথা পাবে। আমি বললাম, ঠিক আছে। পরি বলল, অসমাপ্ত বাসরটা আমরা সব ঝামেলা মিটে যাওয়ার পর করব। আমি বললাম, সে আশা মনে হয় নিরাশা। পরি বলল, কেন? আমি বললাম, কোথায় যেন একবার শুনেছি মৃত্যুর 40 দিন আগে থেকেই মানুষের মনে একটা মৃত্যুর ভয় ঢুকে। আমার মনে অনেক দিন আগে থেকে এই ভয়টা ঢুকেছিল, কিন্তু বুঝতে পারিনি মৃত্যু এত সন্নিকটে আমার। পরি বলল, চুপ, একদম চুপ, আজ এরা কথা বলার জায়গা পায় না, হনুমান কোথাকার। আমি বললাম, আল্লাহ ভালো জানে। হুররাতে ঘুম ভেঙে গেল। পরি আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। অন্ধকারে কিছু দেখছি না। চোখ বুঝতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসছে না। তাই আমিও অপর হাত দিয়ে পরীকে একটু জড়িয়ে ধরে ওর কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে একটা ভালোবাসার স্পর্শ এনে দিলাম। মেয়েটার বাহিরের জগৎ ভিন্ন হলেও মনের দিক দিয়ে সে এখনো পিচ্ছি। আজও মনে পড়ে সেই দিনের কথা, খুব বেশি দিনের নয়। কি অভিনয়টা আমার সাথে করলো! প্রথমে কাজল চোখে চেয়ে থেকে আমাকে কাবু করলো, পরে করলো বুবা হওয়ার অভিনয়, আবার ভিনদেশি সেজে। একটা মেয়ে মানুষের মাথায় এত বুদ্ধি থাকতে পারে, সেটা অভাবনীয়। ইস, এভাবে যদি প্রতিটা ভোট তাকে বুকের সাথে মিশিয়ে রাখতে পারতাম, জীবনটা ধন্য হতো। এত সহজে আমাকে আপন করে নেবে কে জানতো। তাই তো এখন আকস্মিক মৃত্যুতে কষ্টটা হৃদয়ের গহীনে ছুঁয়ে যাবে, আত্মা আমার অতৃপ্ত রয়ে যাবে।
কি জানি আমার শূন্যতা কতটা যাতনা দিবে তাকে, কতদিন কাঁদবে আমার জন্য কে জানে। দূর, কি সব আজগুবি চিন্তা করছি। আমার তো আজকে দিনের মাঝে অনেক দূর চলে যাব। ঘুমের ঘরেই পড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, আমার বুকের সাথে একদম লেপ্টে আছে। ইচ্ছে করছে সারাটা জীবন বাহুডোরে বেঁধে রাখি, কিন্তু তার আর উপায় নেই। ঘুম আসছে না, তাই মোবাইলটা বিছানার পাশ থেকে নিয়ে ডিসপ্লে অন করলাম। স্ক্রিনের সামনে মেসেজের নোটিফিকেশন দেখতে পেলাম। মেসেজ চেক করে তো রীতিমতো অবাক। একদম অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজে লেখা ছিল, নিজের পায়ে নিজে কোড়াল মারলি, যদি পারিস বাকি সময়টা পরিবারকে সময় দে। অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করিস না, নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। এখন বাকি জীবনটাও পাণ্ড করতে না চাইলে বাড়ি থেকে কোথাও না যাওয়াটা বেটার। রীতিমতো ভাবনায় পড়ে গেলাম মেসেজ দেখে। কে হতে পারে, আমার শত্রু না মিত্র সঠিক বুঝতে পারছি না। নাম্বারটা তো অপরিচিত, কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারলি এই বাক্যটার মানেটা স্পষ্ট বুঝতে পারলাম না। কিসের ইঙ্গিত দিল? 7 নাম্বার পার্টটি এখানেই সমাপ্ত হলো। তো 8 নাম্বার এবং লাস্ট পার্টটিও আপলোড হয়ে গেছে, আপনারা দেখে আসুন সেখান থেকে। আর সেই পার্টটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারবেন। আর অবশ্যই সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।